Admission variation. আচ্ছা, হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদেরকে আজকের জিএসটি ফাইনাল ফাইট বাংলা এবং ইংরেজি ম্যারাথন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, এবং তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে ম্যারাথন ক্লাসটি শুরু করে দিব। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের আজকের জিএসটি ফাইনাল ফাইট বাংলা এবং ইংরেজি ম্যারাথন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তোমরা দ্রুত তোমাদের বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। আমরা অল্পক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করে দিব। আর একটু কমেন্ট করে জানাবা সব স্পষ্ট করে দেখা যাচ্ছে কিনা এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। তোমরা দ্রুত মেনশন করো। আমাকে শোনা যাচ্ছে কিনা স্পষ্টভাবে তোমরা একটু কমেন্ট করে জানাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের জিএসটি ফাইনাল ফাইটের বাংলা এবং ইংরেজি ম্যারাথন ক্লাস কোশ্চেন সলভিং ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানিয়ে দাও আমাকে কমেন্ট করে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। রাকিব ইসলাম লিখেছে, ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ রাকিব ফর কনফার্মেশন। আমরা আর মাত্র 1 মিনিট মতো ওয়েট করব, তারপরে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তোমরা দ্রুত সবাই জয়েন করে ফেলো এবং ক্লাসটি বন্ধুদের মেনশন দাও এবং শেয়ার করে জানিয়ে দাও। ম্যারাথন ক্লাসটি সম্পর্কে সবাইকে জানাও। এবং তোমরা যদি ক্লাসটি শেয়ার করো এবং পিডিএফ এর আমাদের আজকের ক্লাসের স্ক্রিনশট আমাদের গ্রুপে পোস্ট করো, তাহলে আজকের পিডিএফটি তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ আর কি। আজকের ক্লাসের স্লাইডগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবা যদি ক্লাসটি শেয়ার করো। ইমন লিখেছে, কেমন আছেন? জি ইমন, ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। তোমরা দ্রুত সবাই জয়েন করো এবং সবাইকে মেনশন করো। আজকে আমরা ইংরেজি এবং বাংলার বিগত বছরগুলোর বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে সিলেক্টেড কোশ্চেনগুলো সলভ করব। আশা করি এর মধ্যে থেকেই ইনশাআল্লাহ কালকে পরীক্ষায় তোমরা মোস্ট অফ দি কমেন্ট পেয়ে যাবে। আজকে টপিকগুলো যদি তোমরা শেষ মুহূর্তে আরেকবার করে চোখ বুলিয়ে যাও বা আরেকবার করে দেখে যাও, আশা করি, বা আমার সাথে পুরো সলভ ক্লাসটি করো, আমার সাথে শুরু থেকে শেষ অবধি ম্যারাথন ক্লাসটাই থাকো, তাহলে আশা করছি তোমরা কালকে পরীক্ষায় উপকৃত হবে এবং মনে হবে পরীক্ষায় যে ভাইয়া পড়াইছিল আর কি। ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস। আমরা প্রথমে সলভ করব হচ্ছে বাংলা কোশ্চেন্স। তো দেখি প্রথমে কি কোশ্চেন আছে। প্রথমে কোশ্চেন আছে, মজিদের তৈরি মাজারটির আকৃতি কি ছিল? প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের লাল সালু উপন্যাস সৈয়দ ওয়ালিউর লেখা। তোমরা কমেন্ট করে প্রশ্নটির উত্তর জানাইতে থাকো, আর আমি দেখছি কমেন্ট পড়েই তারপর সলভিং এ চলে যাব। তোমরা দ্রুত উত্তরটি জানাও প্রশ্নের। মজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল? আমি অপশনস গুলো পড়ে দিচ্ছি। উটের পিঠের মতো, খ নম্বরে রয়েছে নৌকার ছাউনির মতো, গ নম্বরে রয়েছে বাঁকা চাঁদের মতো এবং ঘ নম্বরে রয়েছে মাছের পিঠের মতো। আচ্ছা, হিমন উত্তর দিয়েছে ডি। দেখা যাক আর কে কি উত্তর দেয়, তারপরে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সলভিং এ চলে যাব। আচ্ছা, এবার তাহলে আমরা কোশ্চেনটাই দেখি কি আছে। কোশ্চেনটি বলছে, মসজিদের তৈরি মাজারটির আকৃতি কেমন ছিল? আমরা জানি যে মসজিদ গ্রামে এসে একটি ভণ্ড ছিল, সে একটি মাজার ব্যবসা করে, মাজারের ব্যবসা শুরু করে এবং সে একটি মাজার তৈরি করে মোদাস্সের পীরের নাম নিয়ে। তো সেই মাজারটির আকৃতি ছিল, আমরা খুব ভালোভাবে যদি উপন্যাসটি পড়ি তাহলে দেখতে পাবো মাছের পিঠের মতো উঁচু ছিল। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ডি,
মসজিদের তৈরি মাজারটির আকৃতি ছিল মাছের পিঠের মতো উঁচু। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এই পরবর্তী প্রশ্নটি হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক থেকে। প্রশ্নটি হচ্ছে সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? আমি অপশনসগুলো পড়ে দিচ্ছি, তোমরা দ্রুত উত্তর দিয়ে ফেলো কমেন্টে। ক, ফোর্ট উইলিয়াম দুর্গে, খ জাফরগঞ্জের কয়েদখানায়, গ নিজ প্রাসাদে, ঘ নবাবের দরবারে। তোমরা উত্তরটা দিয়ে ফেলো। তোমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলো কমেন্টে। কোথায় নবাবের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? আচ্ছা, ইমন সঠিক উত্তর দিয়েছে বোধহয় 2 এর বি। আচ্ছা, আমি কোশ্চেন সলভিং এ চলে যাচ্ছি। সিরাজউদ্দৌলার হত্যাকাণ্ড ঘটে কোথায়? আমরা যদি নাটকটি পড়ে দেখি, লাস্টের অংশে মোহাম্মদী বেগ, সিরাজের বাবার পালক পুত্র, সে তাকে জাফরগঞ্জের কয়েদখানায় নবাবকে বন্দী করে রাখা হয় এবং সেখানে গিয়ে হত্যা করে মোহাম্মদী বেগ। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে জাফরগঞ্জের কয়েদখানায় নবাবকে হত্যা করা হয়। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নেই। পরবর্তী প্রশ্নটি আবার আমাদের লাল সালু উপন্যাস থেকে। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? অর্থাৎ ফরাসি ভাষায় লাল সালু উপন্যাসটি অনুবাদ করেন কে? আমরা অপশনসগুলো পড়ি। অ্যালবেওর কামু, খ নম্বরে আছে অ্যানি এখনো, গ নম্বরে আছে সিমন দা বেভোয়ার, ঘ নম্বরে আছে অ্যান ম্যারি। তোমরা সঠিক উত্তরটা কমেন্টে দিয়ে দাও, তারপরে আমি চলে যাব সলভিং এ। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? তোমরা কমেন্টে সঠিক উত্তরটি জানিয়ে দাও। আচ্ছা, মাহি লিখেছে ঘ, ইমন লিখেছে 3 এর ডি। আচ্ছা, দেখি এবার তাদের উত্তর সঠিক হয় কিনা। লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদক কে? আমরা জানি এটা লেখা আছে উপন্যাসের শুরুতেই যে এটি কোন কোন ভাষা অনুদিত হয়েছে, কে কোন ভাষা অনুদিত করেছে। ওখানে আমরা পড়লে স্পষ্টভাবে দেখতে পাবো যে অ্যান ম্যারি, সঠিক উত্তর হচ্ছে অ্যান ম্যারি। অ্যান ম্যারি লাল সালু উপন্যাসটিকে ফরাসি ভাষায় অনুবাদ করেন। সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ মাহি, ইমন, তোমাদেরকে। এভাবে পাশে থাকো উত্তর দিয়ে। এবার আমরা চতুর্থ প্রশ্নে চলে আসছি। এটি হচ্ছে আমাদের আবার লাল সালু উপন্যাস থেকে। প্রশ্ন হচ্ছে, তানি বুঝি দুলার বাপ লাল সালু উপন্যাসে জমিলার উক্তিটি কার প্রসঙ্গে? অর্থাৎ জমিলাকে যখন মজিদরা বিয়ে করার জন্য, মজিদ দ্বিতীয় বিয়ে করার জন্য দেখতে যায়, তখন জমিলা এই উক্তিটি করেছিল, তানি বুঝি দুলার বাপ। এখন প্রশ্ন হচ্ছে জমিলা কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল? অপশনস গুলো হচ্ছে মজিদ, দ্বিতীয় অপশন হচ্ছে আক্কাস, তৃতীয় অপশন হচ্ছে তাহিরের বাপ এবং চতুর্থটি হচ্ছে তাহির। তোমরা সঠিক উত্তরটা দিয়ে দাও কমেন্টে। আচ্ছা, সাদিয়া লিখেছে 4 এর এ, শিফরা লিখেছে 4 এর এ, জান্নাত লিখেছে ক। আচ্ছা, এবার আমরা সঠিক উত্তরটা দেখি। সঠিক উত্তরটা হচ্ছে তানি বুঝি দুলার বাপ লাল সালু উপন্যাসে জমিলা এই উক্তিটি করেছিল মজিদকে দেখে, কারণ মজিদ ছিল অনেক বয়স্ক, কিন্তু মজিদ নিজের বিয়ের জন্য জমিলাকে দেখতে গিয়েছিল। এই জন্য সে দ্বিধাদ্বন্দ্বে ভুগে জমিলা মজিদকে প্রসঙ্গ করে উক্তিটি করেছিল। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। এটি হচ্ছে আবার নাটক থেকে। ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন? নবাব সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলা এই উক্তিটি কাকে করেছিলেন? অপশনস গুলো হচ্ছে ক্লাইভ, হলওয়েল, ড্রেক, মার্টিন। আচ্ছা, উত্তরটা দিয়ে দাও 5 নম্বরের। দেখি, নবাব সিরাজউদ্দৌলা কাকে বলেছিলেন ফরাসিরা ডাকাত আর ইংরেজরা বুঝি অতিশয় সজ্জন? আচ্ছা, আমরা সলভিং এ যাই। তিনি অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা এই উক্তিটি বলেছিলেন কোম্পানির ঘুষখোর ডক্টর হলওয়েলকে, যে ফরাসিরা বুঝি ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি। সঠিক উত্তর হলওয়েল। এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে প্রতিশব্দ অর্থাৎ বিরচন বা ব্যাকরণ অংশ থেকে এসেছে প্রশ্নটি। ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি? আমরা জানি পঞ্চভূত সম্পর্কে সবার জানা আছে, অনেক লেখালেখিতে দেখবা যে ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই 5টি উপাদান থেকে আমাদের সমস্ত মানব জাতি বা মহাবিশ্ব সৃষ্টি এরকম তার ধারণা করা হয়। তো সেই ক্ষিতি শব্দের অর্থ কি? অপশনস গুলো হচ্ছে আকাশ, অন্তরিক্ষ, আদিত্য, পৃথ্বী। আমরা জানি এখন অপশন আমাদের বাদ দিতে শিখতে হবে। আকাশ আর অন্তরিক্ষ একই অর্থ বহন করে, সুতরাং একটি প্রশ্নের 2টি সঠিক উত্তর কখনোই থাকে না। তাহলে ক এবং খ অপশন 2টি আগে বাদ।
তারপরে হচ্ছে আদিত্য। আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর পৃথ্বী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। আমরা যদি এখন দেখি ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি, ক্ষিতি শব্দের প্রতিশব্দ হচ্ছে এই গ আর ঘ এর মধ্যে হবে। তোমাদের একটু সহজ করে দিলাম, এখন দেখি তোমরা একটু দ্রুত উত্তরটা দিয়ে দাও। ক আর খ অপশন তো বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, অনেকে উত্তর দিয়ে ফেলেছো, 6 ডি 6 ডি 6 ডি। আচ্ছা হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 6 ডি, অর্থাৎ ক্ষিতি শব্দের প্রতিশব্দ হচ্ছে পৃথ্বী। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে একজন কবির সাহিত্যিকের তার সাহিত্যকর্ম থেকে, অর্থাৎ কবি বা সাহিত্যিকের তার সাহিত্যকর্ম কোন শর্তে প্রকাশিত হয়েছে, কোনটি কোন কবি সাহিত্যকর্ম, কোনটি কোন কবি সাহিত্যকর্ম নয়, কোনটি নাটক, কোনটি ছোট গল্প, কোনটি উপন্যাস, জিনিসগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, যেটা পরীক্ষায় গুলিয়ে ফেলবে তোমরা। আচ্ছা, আমাদের প্রশ্ন হচ্ছে সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হতো? তোমরা একটু ঝটপট কমেন্টে উত্তর দিয়ে দাও। অপশন হচ্ছে ঢাকা, অপশন 2 হচ্ছে কলকাতা, অপশন 3 চট্টগ্রাম, অপশন 4 রাজশাহী। আচ্ছা বাহ, ইবন উত্তর দিয়েছে 7 বি, জান্নাত দিয়েছে 7 খ। আচ্ছা, উত্তরটি হচ্ছে সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কলকাতা শহর থেকে সম্পাদিত হতো বা প্রকাশিত হতো, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কলকাতা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উচ্চারণ থেকে। ব্যাকরণ অংশে উচ্চারণ, বানান, তারপর প্রতিশব্দ, আবিধানিক অর্থ, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং এই বিষয়গুলো থেকে প্রত্যেকবার কোশ্চেন আসবেই আসবে। জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? আমরা যদি জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ ভাঙতে যাই তাহলে হবে, আমি লিখে দিচ্ছি, জয়ধ্বনি। জয়ধ্বনি আমরা কিভাবে উচ্চারণটি করি? জয়ধ্বনি। এখন দেখো অপশানসে জয়নী, এটা হবে না। তারপরে জয়ধ্বনি, না এটাও হবে না। জয়ধ্বনি, এটাও হবে না। আমরা লিখি কি, উচ্চারণ করি জয়ধ্বনি, কিন্তু এখানে টাইপিং করার সময় হসন্ত দেওয়ার জন্য দ আর ধ যুক্ত হয়ে গিয়েছে। সঠিক উত্তর হচ্ছে গ, জয়ধ্বনি। অর্থাৎ এই শব্দটির সঠিক উচ্চারণ গ, জয়ধ্বনি, এবং আমি বানানটি লিখে দিয়েছি, তোমরা যদি দেখো, জয়ধ্বনি। 8 সি উত্তর হবে, 8 সি, জয়ধ্বনি, আমি লিখে দিয়েছি বানানটি, এবং এভাবেই সঠিক উচ্চারণ শব্দটির। 8 ভুল নেই, 8টা হচ্ছে এখানে টাইপিং মিস্টেক হয়েছে, আমি তো বলে দিলাম। দ আর ধ পাশাপাশি হসন্ত লিখলে আমরা কিবোর্ডে যখন লিখি দুটো যুক্ত হয়ে যায়, কিন্তু আমরা যখন খাতায় লিখি উচ্চারণ হিসেবে তখন দ আর ধ আমরা আলাদা লিখেছি হসন্ত দিয়ে, তোমাদের পরীক্ষাতেও আলাদাই থাকবে। পরবর্তী প্রশ্ন, পোশাক শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা আর একটা গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ কোন শব্দটি কোন ভাষা থেকে আগত, অর্থাৎ শব্দের উৎস কোনটি, কোন ভাষা, এটা আমাদের জানতে হবে, যে কোনটা পর্তুগিজ ভাষার শব্দ, কোনটা ফার্সি, কোনটা ফরাসি, কোনটা আরবি, কোনটা ইংরেজি, এটা আমাদের মানে খেয়াল রাখতে হবে। পোশাক শব্দটি কোন ভাষা থেকে এসছে? 9 নম্বর অপশনগুলো হচ্ছে ইংরেজি, ফরাসি, ফার্সি, পর্তুগিজ। তোমরা পরীক্ষায় ফরাসি আর ফার্সি কিন্তু দেখতে খুব কাছাকাছি বানান, একটা আকারের এপার আর ওপার, তোমরা খেয়াল করে দাগাবা। সঠিক উত্তরটি হচ্ছে পোশাক শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। পোশাক শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে, সঠিক উত্তর 9 গ। আমাদের পরবর্তী প্রশ্ন, কোন বানানটি সঠিক? সঠিক বানান থেকে প্রশ্ন এসছে। বানানগুলো হচ্ছে, আমাদের মূল শব্দ হচ্ছে আকাঙ্ক্ষা। এখন কোন আকাঙ্ক্ষা বানানটি সঠিক এটা আমাদের দেখতে হবে। এই আকাঙ্ক্ষা বানান সঠিক নয়। খ নম্বরে আছে আকাঙ্ক্ষা, এটাও সঠিক নয়। আমরা জানি সঠিক বানানটি হচ্ছে স্বরে আ, কয়া আকার, উ সমযুক্ত ক্ষয়যুক্ত আকার। সঠিক উত্তর হচ্ছে গ। অর্থাৎ কোন বানানটি সঠিক? উত্তর হচ্ছে গ, আকাঙ্ক্ষা। অর্থাৎ গ নম্বরে যে আকাঙ্ক্ষা বানানটি আছে এটি হচ্ছে সঠিক বানান। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটি এসছে পারিভাষিক শব্দ থেকে। করিজেন্ডাম শব্দের পরিভাষা কি? বাংলা পরিভাষা। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা। অপশনগুলো হচ্ছে পুনর্বিন্যাস, শুদ্ধিপত্র, অনুরোধপত্র, বিজ্ঞপ্তি। আচ্ছা, তোমরা দেখি কমেন্টে জানাও 11 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। আমি একটু ওয়েট করতেছি তোমাদের কমেন্টটা দেখার জন্য। তোমরা কমেন্ট করে আমাকে জানাও করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি। 11 নম্বরে কোন অপশনটি সঠিক? আচ্ছা, তিথি রয় উত্তর দিয়েছে 11 বি।
দেখা যাক, তোমরা দ্রুত তো ঝটপট উত্তর দিয়ে দাও। আর দ্রুত ফ্রেন্ড, এখনো যারা মেনশন করতে ভুলে গিয়েছো বা দেরি করছো, ফ্রেন্ডের মেনশন দাও, ফ্রেন্ডের কাছে শেয়ার দাও, নিজে ক্লাস করো এবং ফ্রেন্ডের ক্লাস করে উপকৃত হওয়ার সুযোগ করে দাও। তো আচ্ছা, আমরা চলে যাচ্ছি। অরুবা তাসনিম লিখেছে 10-এর সি। বিপ্লব খান লিখেছে খ। 100% হবে 11। ঠিক আছে অরুবা, তুমি লেট করেছো, এটা 11 চলতেছে, তুমি 11-এর উত্তরটা দাও আমাদের। আচ্ছা, করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। শুদ্ধিপত্র, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন খ, শুদ্ধিপত্র। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? এটি এসছে লিঙ্গ থেকে, অর্থাৎ এখন আমরা দেখব অপশনগুলো টেস্ট করব। শিক্ষক, শিক্ষক এটি হচ্ছে পুরুষবাচক শব্দ, এর মহিলা শব্দ হচ্ছে শিক্ষিকা, অর্থাৎ এটি চির পুরুষবাচক বা নিত্য পুরুষবাচক শব্দ নয়। অপশন ক বাতিল। তারপরে হচ্ছে সন্তান, সন্তান হচ্ছে উভলিঙ্গ শব্দ, এর পুরুষ লিঙ্গ হচ্ছে ছেলে সন্তান আর স্ত্রীলিঙ্গ হচ্ছে মেয়ে সন্তান, সুতরাং এটিও নিত্য পুরুষবাচক নয়। তারপরে হচ্ছে ডাক্তার, ডাক্তার হচ্ছে পুরুষবাচক শব্দ, এর মহিলা ডাক্তার যুক্ত করলে এটি স্ত্রীলিঙ্গ হয়ে যাবে, সুতরাং এটিও নিত্য পুরুষবাচক নয়। অর্থাৎ একটি অপশনই আমাদের হাতে বাকি আছে এবং সেটি হচ্ছে অকৃতদার। এবং অকৃতদার অর্থ হচ্ছে চিরকুমার, যে দ্বার গ্রহণ করেনি বা বিবাহ করেনি, এটি হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীলিঙ্গ নেই। আমরা চলে যাচ্ছি আমাদের 13 নম্বর প্রশ্নে। আবার এটি বানান থেকে প্রশ্ন, কোনটি সঠিক বানান? তোমরা, আমি অপশনগুলো পড়ে দিচ্ছি। হীনমন্যতা, হীনমন্য, হীনমন্য, হীনমন্যতা। তোমরা সঠিক বানান কোনটি সেটি আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি? আচ্ছা, তোমরা কমেন্ট করো, আমি এদিকে সলভটা করতে থাকি। সঠিক বানান কোনটি? হীনমন্যতা। আমরা জানি শব্দটি হচ্ছে হীনমন্যতা, হীনমন্যতা, কিন্তু এই বানানটি ভুল, নয়ময় যুক্ত হবে। হীনমন্য এটিও শব্দটি ভুল, এবং হীনমন্য এটাও কোনো শব্দ নেই, আসল শব্দ হচ্ছে হীনমন্যতা, অর্থাৎ বানান সঠিক হচ্ছে ঘ নম্বর, হীনমন্যতা। তারপরে আমরা চলে যাচ্ছি 14 নম্বরে। একটা বর্ণ দেওয়া আছে, এই বর্ণটির সঠিক উচ্চারণ, আবার উচ্চারণ থেকে প্রশ্ন। এবার তোমরা এই বর্ণটির উচ্চারণ কি হবে 14 নম্বরে, সেটা ক নম্বরে আছে উ, খ নম্বরে অয়, গ নম্বরে ও, ঘ নম্বরে আছে উমা। তোমরা জানিয়ে দাও কোন অপশনটি সঠিক 14 নম্বরে। কৌশিক রায় লিখেছে 14A। আচ্ছা, বাকিরা উত্তর দাও দেখি কমেন্টে। আশিক লিখেছে 14A, তিথি রয় 14A, আলামিন হোসেন লিখেছে 14A। আচ্ছা, গুড, তোমরা সঠিক উত্তর দিয়েছো। এই উ এর সঠিক উচ্চারণ হচ্ছে উ, ক নম্বর, এটি হচ্ছে সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এটি আবার পরিভাষা থেকে এসছে, এটা হচ্ছে লেডার শব্দের অর্থ কি? অনুমতিপত্র, খতিয়ান, মামলা, দ্রাঘিমা। আমরা যদি পরিভাষা পড়ে থাকি তাহলে দেখবো যে লেডার শব্দের অর্থ হচ্ছে খতিয়ান। খতিয়ান হচ্ছে জমির কাগজপত্র রিলেটেড কিছু একটা হবে হয়তো, এটি হচ্ছে খতিয়ান, এবং এই শব্দটির পরিভাষা, বাংলা পরিভাষা হচ্ছে খতিয়ান। এরপরে 16 নম্বরে এসছে নত্যবিধান এবং সত্যবিধান, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা দ্বিতীয় পত্রের। এখান থেকে প্রত্যেকবার আসবে যে কোনটিতে স্বভাবত মূর্ধন্য হয়, কোনটিতে মূর্ধন্য হলো কেন, এটা কোনটিতে সঠিক ব্যবহার হয়েছে মূর্ধন্যর, কোশ্চেনগুলো আসবেই নত্যবিধান এবং সত্যবিধান থেকে। তো আমরা কোশ্চেনটি পড়ি। দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কেন? এখন অপশনসগুলো হচ্ছে সমাসবদ্ধ বলে, বিদেশি শব্দ বলে, সন্ধিজনিত কারণে এবং নত্যবিধান অনুসারে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও 16 নম্বরের সঠিক উত্তরটা কি হবে। আশিক লিখেছে 16A, আলামিন হোসেন লিখেছে 16A, উম্মে ফাইজা লিখেছে 16D, কিন্তু সঠিক উত্তর হচ্ছে সমাসবদ্ধ শব্দ বলে, কারণ দুর্নিবার এবং দুর্নাম দুটি হচ্ছে সমাসবদ্ধ শব্দ, এবং আমরা জানি যে সমাসবদ্ধ শব্দ নত্যবিধান এবং সত্যবিধানের মধ্যে পড়ে না, এতে স্বভাবতই যে বর্ণটি হওয়ার কথা সেটি হয়, এটি নত্যবিধান বা সত্যবিধান অনুযায়ী মূর্ধন্য বা মূর্ধন্য স বসে না। সুতরাং দুর্নিবার ও দুর্নাম শব্দ দুটি সমাসবদ্ধ শব্দ বলে এখানে মূর্ধন্য বসে নাই,
সঠিক উত্তর অপশন ক, সমাসবদ্ধ বলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল কোনটি? এই প্রশ্নটি এসছে কাল থেকে। এখন আমরা যে অপশনগুলো আছে, অপশনগুলো কাল নির্ণয় করলে আমরা বুঝবো কোনটি পুরাঘটিত বর্তমান কাল। প্রথমে তারা বাড়িতে ফিরেছে, কাজটি শেষ হয়েছে কিন্তু কাজটির ফল এখনো বিদ্যমান, এটি হচ্ছে পুরাঘটিত বর্তমান। তারপরেরটি হচ্ছে আমাদের পরীক্ষা চলছে, এটি চলছে চলমান ঘটমান বর্তমান। পরেরটি হচ্ছে তাড়াতাড়ি কাজটি করো, আমরা কাউকে কিছু করতে বলছি, এটি হচ্ছে সাধারণ বর্তমান। এবং জি নম্বর হচ্ছে তারা মাঠে খেলছিল, অর্থাৎ ঘটমান অতীত। আমরা প্রশ্নে চেয়েছে পুরাঘটিত বর্তমান কাল কোনটি, সেটি খুঁজে বের করতে হবে। তাহলে আমরা ক দেখতেই পাচ্ছি, তারা বাড়িতে ফিরেছে, এটি হচ্ছে কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান বিদ্যমান আছে এখনো, সুতরাং এটি পুরাঘটিত বর্তমান কাল। সঠিক উত্তর 17 নম্বরের অপশন ক, তারা বাড়িতে ফিরেছে। পরের প্রশ্ন, কেচে গন্ডুস শব্দ দ্বারা কি বোঝায়? কেচে গন্ডুস এটি হচ্ছে বাগধারা, বাগধারা থেকেও মাঝে মধ্যে কোশ্চেন আসে। এখন আমরা অর্থগুলো দেখি। নতুন করে আরম্ভ করা, কাউকে শাস্তি দেওয়া, হতবুদ্ধি হওয়া এবং কোনো কাজ সফলভাবে শেষ করা। তোমরা দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও কেচে গন্ডুস বাগধারাটির অর্থ কোনটি এবং কোনটি সঠিক উত্তর। 18 নম্বরের সঠিক উত্তর কি তোমরা সবাইকে জানিয়ে দাও। আচ্ছা, ফাতিমা লিখেছে এ, ইমন লিখেছে এ, উম্মে ফাইজা লিখেছে এ। আচ্ছা, তার মানে তোমাদের মনে হচ্ছে বাগধারা খুব ভালোভাবে পড়া আছে, দেখতেছি সবাই সঠিক উত্তর দিচ্ছ। হ্যাঁ, আসলেই কেচে গন্ডুস শব্দ দ্বারা বোঝায় কোনো কাজ নতুন করে আরম্ভ করা। এই বাগধারাটির অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। আমি আবারও বলছি, তোমরা বাগধারা, নত্যবিধান, সত্যবিধান, সঠিক বানান, সঠিক উচ্চারণ খুব ভালোভাবে দেখে যাবা এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে চিন্তা ভাবনা করে দাগাবা, যেন ভুল না হয়ে যায়। এগুলো খুব কাছাকাছি অপশন থাকে, মাথা গুলিয়ে যাওয়ায় স্বাভাবিক। তোমরা খুব বুদ্ধি বিবেচনা করে দাগাবে এই কামনাই করছি। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনের কারণ কি ছিল? এটি এসছে বিলাসী গল্প থেকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলাসী গল্প থেকে। এখন আমরা সবাই জানি বিলাসী ছিল মালো, অর্থাৎ নিচু জাতির একটা মেয়ে, এবং মৃত্যুঞ্জয় ছিল উঁচু বংশের লোক। কিন্তু মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবাসে এবং বিয়ে করে, এবং মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খায়, এতেই ঘটে তার অন্য পাপ। এখন কেন সে বিলাসীর হাতে ভাত খেলো বা কেন সে অন্য পাপটা করলো, সেটাই প্রশ্নে জানতে চেয়েছে। অপশনগুলো হচ্ছে বিলাসীর প্রতি ভালোবাসা, সমাজ প্রতিদিন নির্দেশ, অত্যধিক অভাব, খেয়াল। আমরা যদি দেখি, সমাজ প্রতিদিন নির্দেশ ছিল উঁচু জাত এবং নিচু জাতের মধ্যে বিয়ে, তো বিয়ে তো সম্ভবই নয়, একে অপরের হাতে খাওয়া এটা তো অনেক দূরের ব্যাপার, অর্থাৎ অপশন খ হবে না। এখন অত্যধিক অভাব, আমরা খুব জানি মৃত্যুঞ্জয় খুবই সচ্ছল পরিবারের ছেলে, সুতরাং তার অত্যধিক অভাব ছিল না। তারপরে সে খামখেয়ালি করেনি, সে অনেক বুদ্ধি বিবেচনা করেই সে সকল কাজ করতো বলে আমরা গল্প থেকে জানি, সুতরাং খেয়ালিও হবে না। সঠিক উত্তর হচ্ছে বিলাসীর প্রতি ভালোবাসা। সে বিলাসীকে ভালোবেসে ফেলেছিল জন্য বিলাসীকে বিয়ে করে এবং বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়ে অন্ন পাপ করে। সঠিক উত্তর হচ্ছে বিলাসীর প্রতি ভালোবাসা, অর্থাৎ 19 নম্বরের সঠিক উত্তর ক। পরের প্রশ্ন, এটি এসছে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের লেখা রেইনকোট গল্প থেকে। রেইনকোট গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কি? এটা যদি আমরা গল্পটির পরে টিকা ও শব্দার্থ পড়ি, ওখানে আমরা দেখতে পাবো রেইনকোটে, বা আমরা যদি হচ্ছে গল্পের সারমর্মটা লাস্টে যে লেখা থাকে পাঠ পরিচিতি, সেখানটায় যদি পড়ি আমরা দেখতে পাবো যে রেইনকোটকে বলা হয়েছে সাহস ও দেশপ্রেমের প্রতীক। অর্থাৎ এই ভয় ও পরাজয়, হতাশা ও ব্যর্থতা, বৃষ্টি ও বন্যা, এই অপশনস গুলো ভুল, এগুলো সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হচ্ছে সাহস ও দেশপ্রেম, অর্থাৎ রেইনকোট সাহস ও দেশপ্রেমের প্রতীক। এবং 20 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সাহস ও দেশপ্রেম। আমাদের পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের লেখা আমার পথ প্রবন্ধ থেকে। কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কর্ণধার ঘোষণা করেছেন কাকে? অপশন হচ্ছে তরুণ সমাজকে, রাজনীতিকে, ধর্মকে, নিজেকে। তোমরা দ্রুত কমেন্ট করে 21 নম্বরের উত্তরটা জানায় দাও। আমি আবার অপশনস গুলো পড়ছি, তরুণ প্রজন্ম, রাজনীতিকে, ধর্মকে, নিজেকে। আমরা যদি প্রবন্ধটি খুব ভালো করে পড়ি তাহলে আমরা দেখবো এখানে কবি প্রাবন্ধিক কাজী নজরুল ইসলাম আমাদের আত্মনির্ভরশীল হওয়ার কথা বলেছেন, পরনির্ভরশীলতা ত্যাগ করার কথা বলেছেন,
অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে প্রাবন্ধিক নিজেকে নিজের কর্ণধার হিসেবে ঘোষণা করেছেন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি। পরের প্রশ্ন কবিতা থেকে এসছে, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? এই প্রশ্নটি খুব ঘন ঘন আসে এবং এই প্রশ্নটি মানে অত্যন্ত জনপ্রিয়, আমার মনে হয় টিচারদের অনেক জনপ্রিয় বা পছন্দের প্রশ্ন। প্রতিবারই বা দুই একবার পরপরই কোনো না কোনো ভার্সিটির পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই বাংলা অংশে, যে কিংবদন্তির কথা বলছি কবিতায়, কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? আমরা যদি কিংবদন্তি শব্দটির টিকা ও শব্দার্থ দেখতে যাই কবিতার শেষে, ওখানে স্পষ্টভাবে লেখা আছে কিংবদন্তি হচ্ছে ঐতিহ্যের প্রতীক। সুতরাং বিদ্রোহের, তারুণ্যের আর উল্লাসের অপশনগুলো ভুল, সঠিক উত্তর ঐতিহ্যের প্রতীক। এই জন্য বলতেছি যে তোমরা গল্প, কবিতা, উপন্যাস সবকিছু শব্দার্থ, টিকা, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবি বা সাহিত্যিকদের সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ সবকিছু ভালোভাবে মন দিয়ে পড়বা, তাহলে আশা করছি পরীক্ষায় খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা। পরবর্তী প্রশ্ন, ইংরেজ এই শব্দটি কোন ভাষা থেকে এসছে? অপশনগুলো পড়ে দিচ্ছি, পর্তুগিজ, ইংরেজি, ফরাসি, ফার্সি। তোমরা দ্রুত জানাও, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পর্তুগিজ, ইংরেজি, ফরাসি, ফার্সি। 23 নম্বরের উত্তরটা তোমরা সবাই দ্রুত জানাও। আচ্ছা, অনেকে উত্তর দিয়ে ফেলেছো। ইমন লিখেছে 23-এ ডি। আচ্ছা, তারপরে দেখছি উম্মে ফাইজা লিখেছো 23-এর এ, সিনহা ইসলাম লিখেছে 23-এর এ, আলামিন 23-এর এ। অবশ্যই তোমাদের উত্তরটা সঠিকের সঠিক, কারণ ইংরেজ শব্দটি এসছে পর্তুগিজ শব্দ থেকে। অনেকেই ইংরেজি আর পর্তুগিজ এই দুটি অপশনের মধ্যে গুলিয়ে ফেলতে পারো, বাট আমি আবারও বলছি, তোমরা মাথায় ঢুকিয়ে নাও, ইংরেজ শব্দটি এসেছে পর্তুগিজ থেকে, অর্থাৎ ইংরেজ শব্দটি পর্তুগিজ ভাষার শব্দ। পরে প্রশ্নটি আমাদের এসছে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা মাসি পিসি গল্প থেকে। মাসি পিসি গল্পে মাসি পিসি কি দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়? অর্থাৎ কানাই চকিদার যখন জমিদারের নির্দেশে আল্লাদিকে রাতের বেলা উঠিয়ে নিতে আসে, তখন মাসি পিসি কি দিয়ে কানাইকে মারার জন্য উদ্যত হয়? এই প্রশ্নে সেটি জানতে চেয়েছে। প্রথম অপশন লাঠি ও দা, পরেরটি হচ্ছে ঝাঁটা ও বটি, পরেরটি হচ্ছে ছুরি ও চাকু, পরেরটি হচ্ছে বটি আর দা। আমরা যদি গল্পটি পড়ে থাকি তাহলে আমরা খুবই জানি যে মাসি পিসি খুবই প্রোটেক্টিভ, আল্লাদিকে বাঁচানোর জন্য খুবই সচেতন, এবং তারা কানাইয়ের হাত থেকে রক্ষা করার জন্য বটি আর দা, অর্থাৎ কাটারি আর দা, কাটারি আরেকটি অর্থ হচ্ছে বটি, এটা তুমি শব্দার্থ টিকায় দেখতে পাবা। সঠিক উত্তর হচ্ছে বটি আর দা নিয়ে তারা কানাইকে মারতে উদ্যত হয়। তারপরে প্রশ্ন, এমনি করেই যায় যদি দিন যাক না, এটি কোন ধরনের বাক্য? অর্থাৎ বাক্যের শ্রেণী বিভাগ থেকে, প্রকারভেদ থেকে প্রশ্নটি এসছে। অপশনগুলো হচ্ছে প্রার্থনা সূচক, ইচ্ছা সূচক, আবেগ সূচক, অনুজ্ঞা সূচক। এখানে বলা হয়েছে এমনি করেই যায় যদি দিন যাক না, অর্থাৎ আমার দিন যদি এমনিতেই হেসে খেলে চলে যায় তাহলে তো ভালোই হয়। এখানে কি বোঝানো হয়েছে? ইচ্ছা বোঝানো হয়েছে, আমার দিনটা কেমন আমি কাটাতে চাই, জীবনটা কেমনে পার করতে চাই, সে ইচ্ছাটা প্রকাশ পেয়েছে। সুতরাং এই বাক্যটি হচ্ছে ইচ্ছা সূচক বাক্য। তারপরে প্রশ্ন এবার এসছে পদ প্রকরণ থেকে। এটা আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি, অপশনটা পড়ে দিচ্ছি, তোমরা কমেন্টে উত্তর করবা। 26 নম্বর, নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? নিশীথ কোন পদ? অপশনগুলো পড়ে দিচ্ছি, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া। অপশনগুলো পড়ে দিচ্ছি, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বিশেষ্য, ক্রিয়া। তোমরা উত্তর দাও দ্রুত, 26 নম্বরের উত্তর দাও তোমরা, আমি অপেক্ষা করছি তোমাদের কমেন্টের জন্য। আচ্ছা, আলামিন লিখেছে সি, কৌশিক বি, মিথিলা জান্নাত এ। আচ্ছা, তোমাদের মনে হয় ক আর খ অপশনটির মধ্যে গুলিয়ে যাচ্ছে, আমি সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আমরা বাক্যটি পড়ি, নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে রাত হচ্ছে বিশেষ্য পদ, আর এই পদকে বিশেষায়িত করেছে নিশীথ শব্দটি, এটি নিঃসন্দেহে বিশেষণ। এখন তোমাদের মধ্যে কনফিউশন লাগতে পারে যে এটি বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ। যেই বিশেষণ কোনো ক্রিয়াকে বিশেষায়িত করে সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর যেই বিশেষণ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে সেটি শুধু বিশেষণ। সুতরাং রাত হচ্ছে বিশেষ্য পদ এবং বিশেষ্য পদকে নিশীথ বিশেষায়িত করেছে, সুতরাং নিশীথ হচ্ছে বিশেষণ পদ,
অর্থাৎ এই পদ প্রকরণের সঠিক উত্তর হচ্ছে বিশেষণ পদ, অর্থাৎ নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ হচ্ছে বিশেষণ পদ। পরবর্তী প্রশ্ন, কোন দুটি শব্দের উপসর্গ দ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করে? আরেকটি গুরুত্বপূর্ণ টপিক থেকে এটা প্রশ্ন। উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, তবে উপসর্গ থেকে বেশি আসে, যে কোনটি বিপরীতার্থক, কোনটি সমার্থক, কোনটি বোঝানো হয়েছে, কোনটি বিদেশি উপসর্গ, এগুলো আর কি। তো আমরা অপশনস গুলো চেক করি এবং একই সাথে অপশনগুলোর অর্থ উদ্ধার করার চেষ্টা করি। প্রচেষ্টা এবং প্রভাত। প্রচেষ্টা মানে কোনো কিছু চেষ্টা করা এবং প্রভাত মানে সকাল, এবং দুটি একই অর্থ প্রকাশ করে না। তারপরে উপবন এবং উপবেশন। উপবন হচ্ছে ছোটখাটো বন, বড় বনের চেয়ে ছোট, আর উপবেশন হচ্ছে কোনো কিছু অধিবেশন, অধিষ্ঠান করা, পরিবেশন করা। এই দুটির অর্থ ভিন্ন, এই অপশনটিও ভুল। পরের প্রশ্ন হচ্ছে অকুণ্ঠ আর অসীম। অকুণ্ঠ হচ্ছে যে কোনো কিছুতে কুণ্ঠাবোধ করে না, এবং অসীম হচ্ছে যার কোনো সীমা নেই, কিন্তু এই জিনিসটাও এক অর্থ প্রকাশ করছে না। এখন ঘ নম্বরে দেখি আমরা অরূপ এবং অপদেবতা। বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করছে কোনটিতে, এটা আমাদের প্রশ্নে জানতে চেয়েছে। অপরূপ অর্থ হচ্ছে সুন্দর, সুশ্রী, এবং অপদেবতা অর্থাৎ কুশ্রী, অর্থাৎ কাউকে যদি কুৎসিত লাগে, দেখতে খারাপ বা বিচ্ছিরি লাগে, আমরা তাকে অপদেবতা বলে উপহাস করি, পরিহাস করি, ঠাট্টা করি। সুতরাং এই 27 নম্বরের সঠিক উত্তর, অর্থাৎ কোন দুটি শব্দের উপসর্গ দ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করছে, সঠিক উত্তর হচ্ছে অপরূপ আর অপদেবতা। কারণ অপরূপ আর অপদেবতা একটা হচ্ছে সুশ্রী, একটা হচ্ছে বিশ্রী অর্থ প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? আবার চলে এসছে বানান থেকে প্রশ্ন। প্রাণীবিদ্যা, এখানে প্রাণী বানানে মূর্ধন্যয়ের শিকার হবে, বানানটি ভুল। তারপরে খ নম্বরে আছে সারথি, সারথি বানান দীর্ঘিকার হবে, এই বানানটি ভুল। তারপরে আমরা ঘ নম্বরটা আগে দেখি। সত্য, সত্য বানান দন্ত স, তয় তয় ব, সত্য মানে কোনো কিছুর অধিকার, এই বানানটিও ভুল। এবং সঠিক বানানটি হচ্ছে কৃচ্ছ, অর্থাৎ আমাদের 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কৃচ্ছ। এবার প্রশ্নটি এসছে অপরিচিতা থেকে। সবার ইন্টারমিডিয়েট লাইফে প্রথম গল্প, সবাই যে যার অপরিচিতাকে খুঁজে বেড়ায়, ট্রেনে উঠলে, গাড়িতে উঠলেই পোস্টে শুরু হয়ে যায় যে আমি কন্যার পিতামাতা স্বীকার করিবেন, আমি ভালো ছেলে, সৎপাত্র। যাই হোক, আমি আর কি মজা নিচ্ছিলাম তোমাদের সাথে। এবার মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ, এই বাক্যটি কোন গল্পের? এখন গল্পগুলোর অপশন আছে রেইনকোট, মাসি পিসি, বিলাসী, অপরিচিতা। আমরা খুব ভালো করে জানি অনুপমের বাবা ছিল উকিল, তিনি ওকালতি করতেন এবং সারা জীবন তিনি খুব ব্যস্ততার সাথে কাটিয়েছেন, এবং তিনি যে যখন মৃত্যুবরণ করেন ওই তার প্রথম ছুটি বা অবকাশ, অর্থাৎ এই বাক্যটি অপরিচিতা গল্প থেকে সংকলন করা হয়েছে। পরের প্রশ্ন, এটি আবার কোন দেশীয় শব্দ বা কোন ভাষার শব্দ এখান থেকে এসছে? তোমরা এবার উত্তরটা দিবা আগে আগে কমেন্টে। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। বুমেরাং, বুমেরাং শব্দটি কোন দেশীয়? জাপানিজ, পর্তুগিজ, অস্ট্রেলীয়, চৈনিক। তোমরা দ্রুত 30 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে দাও। জাপানিজ, পর্তুগিজ, অস্ট্রেলীয়, চৈনিক। তোমরা 30 নম্বরের উত্তরটা দিয়ে দাও। আচ্ছা, সুস্মিতা লিখেছে 30C, আলমিন আশা লিখেছে ডি, সিনহা ইসলাম লিখেছে 30C, শ্রাবণী লিখেছে ডি, উম্মে ফাইজা লিখেছে 30-এর গ। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটা হচ্ছে অস্ট্রেলীয়, অর্থাৎ বুমেরাং শব্দটি হচ্ছে অস্ট্রেলীয় ভাষার শব্দ, এবং ফলে জাপানিজ, পর্তুগিজ এবং চৈনিক অপশনগুলো ভুল। সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলীয়। এরপরে আমাদের বাংলার আরেকটি প্রশ্ন, এটি হচ্ছে, এই প্রশ্নটি এসছে কবিতা থেকে, তাহারেই পরে মনে, সুফিয়া কামালের কবিতা থেকে। আমারও ছাত্র জীবনে ইন্টারমিডিয়েটে পড়ার সময় তাহারেই মনে পড়ে বা তাহারেই পরে মনে, দুটোর মধ্যে খুব কনফিউশন হয়ে যেত কবিতার আসল নাম কোনটা, এটা দিয়ে। যাই হোক, তাহারেই পরে মনে কবিতায় অলখের পাথার বলতে কি বোঝানো হয়েছে? এটিও এসছে শব্দার্থ ও টিকা অংশটি থেকে প্রশ্ন। অলখের পাথার আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি শব্দার্থ এবং টিকা, তাহলে পাথার অর্থ হচ্ছে সমুদ্র, অর্থাৎ আমরা দেখব কোন অপশনটিতে সমুদ্র আছে সেটি সঠিক উত্তর। প্রথম হচ্ছে সীমাহীন সমুদ্র, অজানা দেশ, হাওয়ার রাজ্য, আকাশ। আমরা একটু আগেই বলেছি পাথার মানে সমুদ্র, তাহলে আমাদের যে অপশনটিতে সমুদ্র থাকবে সেটি সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে সীমাহীন সমুদ্র।
তাহলে আমাদের বাংলা অংশের এটাই মোস্ট প্রবাবলি শেষ প্রশ্ন ছিল। তাহারেই পরে মনে কবিতায় অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে? অপশন ছিল সীমাহীন সমুদ্র, অজানা দেশ, হাওয়ার রাজ্য, আকাশ। সঠিক উত্তর হচ্ছে সীমাহীন সমুদ্র। আমি আবারও বারবার বলছি, তোমরা শব্দার্থ, টিকা, নত্যবিধান, সত্যবিধান, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, সাহিত্যকর্ম এবং বানান, উচ্চারণ, কাল, কারক, বিভক্তি, উপসর্গ সব ভালোভাবে দেখে যাবা, যেন পরীক্ষায় গিয়ে কোনো এলোমেলো না হয়। এবং সঠিক উচ্চারণ, বাংলা পরিভাষা, কোন ভাষার শব্দ সবগুলো দেখে যাবা। এবার আমরা চলে আসতেছি আমাদের আরেকটি পোর্শন, ম্যারাথন ক্লাসের ইংরেজি অংশে। এবার আমরা তাহলে ইংরেজি প্রশ্নের সলিউশন দেওয়া শুরু করতেছি। প্রথম প্রশ্নটি আমি পড়ে দিচ্ছি তোমাদের জন্য। Just because you are living in a concrete jungle of a city dash mean you are in prison. এটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব থেকে কোশ্চেনটি এসছে। আমি আবার পড়ে দিচ্ছি, তোমরা উত্তর দাও। Just because you are living in a concrete jungle of a city dash mean you are in prison. তোমরা সঠিক উত্তরটি দাও এর মধ্যে থেকে। আমি অপশন দিচ্ছি doesn't, don't, isn't, aren't। 32 নম্বরের সঠিক উত্তরটি দিয়ে দাও তোমরা দ্রুত কমেন্টে। তারপরে আমি কোশ্চেনটি ব্যাখ্যা সহ সলিউশন দিয়ে দিচ্ছি। 32-এর এ আলামিন লিখেছে এ। তোমরা বাকিরাও দ্রুত উত্তরটা দিয়ে দাও, আমি অপেক্ষা করছি। উম্মে ফাইজা লিখেছে 32-এর এ। তারপরে তাসনিম লিখেছে 32-এর এ। রামিসা মিল্লাত 32-এর এ। আচ্ছা, তোমরা অনেকে সঠিক উত্তর দিয়েছো। উত্তরটি হচ্ছে ডাজেন্ট। এইখানে তোমরা এত বড় যে জিনিসটা দেখতেছো গ্যাপের আগে, এই পুরোটা হচ্ছে সাবজেক্ট এবং এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট। এবং এই গ্যাপের পরে যে মিনটা দেখতেছো এটা হচ্ছে মেইন ভার্ব, আমাদের প্রিন্সিপাল ভার্ব। এই জন্য তার সামনে আমাদের বসবে অক্সিলারি ভার্ব, এবং যেহেতু এই পুরোটা অংশটা হচ্ছে সিঙ্গুলার এবং সেই জন্য এই জায়গায় বসবে সঠিক উত্তর ডাজেন্ট। এত বড় সাবজেক্ট দেখে ঘাবড়ানোর কিছু নাই, কনফিউশনের কিছু নেই। জাস্ট বিকজ ইউ আর লিভিং ইন আ কনক্রিট জাঙ্গল অফ এ সিটি, সঠিক উত্তর ডাজেন্ট মিন ইউ আর ইন প্রিজন। আচ্ছা, আমাদের পরবর্তী ইংরেজি কোশ্চেন হচ্ছে দ্য কালার অফ হিজ আইস ড্যাশ ব্লু। এটিও রাইট ফর্মস অফ ভার্ব থেকে। এই ধরনের কোশ্চেন গুলো তোমাদের দেয় হচ্ছে তোমরা যেন গুলিয়ে ফেলে। এই জন্য এখানে আইস দেখে অনেকেই ভাবতে পারো এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাহলে আমরা হয়তো আর বা ওয়ার বসাই দিব, কিন্তু না। এখানে আমাদের দেখতে হবে দি কালার অফ হিজ আইস। এখানে কালারটাকে ইন্ডিকেট করছে এবং কালার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। দ্যাটস ওয়াই the correct answer of number 33 is number 1 ক is the color of his eyes is blue, তার চোখের রং নীল। এখানে সঠিক উত্তর হচ্ছে is। তোমরা is আর এর মধ্যে গুলাই ফেলবা, সেজন্য আমি আবারও বলে দিচ্ছি এইখানে কালারটাকে মেইন সাবজেক্ট এবং এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। দ্যাটস ওয়াই কারেক্ট অ্যান্সার is। পরের প্রশ্ন 34 নম্বরে বলছে পসিবল সিনোনিম অফ 45 এর পসিবল সিনোনিম কোনটি? আমরা যখন কোনো কিছু সিনোনিম বা অ্যান্টোনিম দেখব তখন আমাদের প্রথমে বের করার চেষ্টা করতে হবে যে কোশ্চেনে যে ওয়ার্ডটি দেওয়া আছে তার বাংলা অর্থ কি উদ্ধার করতে হবে আমাদের। 45 শব্দটির অর্থ হচ্ছে প্রতিরোধ করা বা শক্তি সঞ্চয় করা, বলিয়ান হওয়া। এখন আমাদের অপশনস যেগুলো আছে সেগুলোর অর্থ চেক করব এবং আমরা এক্সক্লুশন করা শিখব। প্রথম অপশন আছে ডিফেন্ড। ডিফেন্ড অর্থ হচ্ছে প্রতিরোধ করা, প্রোটেস্ট করা। পরেরটি হচ্ছে ইম্পোজ। ইম্পোজ অর্থ হচ্ছে আরোপ করা। পরেরটি হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন অর্থ হচ্ছে পরিত্যাগ করা। এবং পরেরটি হচ্ছে ডিলিউট। ডিলিউট অর্থ হচ্ছে পাতলা করা। তাহলে আমরা যেহেতু বাংলা অর্থ প্রশ্নের শব্দটিরও পেয়ে গিয়েছি এবং অপশনগুলোরও বাংলা অর্থ পেয়ে গেছি, আমরা সহজেই বুঝতে পারছি একটা সঠিক উত্তর হচ্ছে ডিফেন্ড। দ্যাট মিনস 45 সিনোনিম হচ্ছে ডিফেন্ড। The next question, he never comes first because he hardly works hard. এটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে এসেছে। তোমরা এটার উত্তর দাও 35 নম্বর। He never comes first because he hard works hard. Here hard is an, এই যে এই হার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাদেরকে বলতে হবে। আমি অপশনগুলো পড়ে দিচ্ছি। অ্যাডভার্ব, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। তোমরা 35 নম্বরের উত্তরটি ঝটপট কমেন্টে লিখে ফেলো।
আচ্ছা, অনেকে লিখেছো, এবার আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। এই হার্ডটা হচ্ছে ওয়ার্কস কে মডিফাই করছে, দ্যাট মিনস ইট ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ এটি হচ্ছে ওয়ার্কস ভার্বকে মডিফাই করছে, যে সে কখনোই ফার্স্ট হইতে পারবে না, কারণ সে কদাচিৎ হার্ড ওয়ার্ক করে। সে কেমন ওয়ার্ক করে? হার্ড ওয়ার্ক। ওয়ার্কটা কেমন? আমরা জানি ভার্বকে হাউ দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এই ক্ষেত্রে আমরা ওয়ার্ককে হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তর পাই হার্ড, আর হার্ড ইন দিস কেস হার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। আমাদের পরবর্তী প্রশ্ন 36 নম্বর। এটি আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে অনেক সময় হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে প্রশ্নের, প্যাসেজ থেকে অনেকগুলো প্রশ্ন উত্তর করতে হয়। এখানে আমাদের টাইপিস্ট হয়তো প্যাসেজটা দিতে ভুলে গিয়েছে, তবু আমি বলে দিচ্ছি উত্তরগুলো, তোমরা ঝটপট দেখে নাও। করোনা ভাইরাস নিয়ে এখানে একটা প্যাসেজ ছিল, করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট। এটি আমাদের ওই টাইপে প্যাসেজে এমন কিছু লেখা ছিল যে আমরা বিগত 1 দশক ধরে করোনা ভাইরাস সম্পর্কে জেনেছি এবং পড়াশোনা করেছি, বাট করোনা ভাইরাস 19 সালের দিকে এসে মহামারীতে রূপ নেয় বা 19 সালের দিকে বেশি হারে শনাক্ত হয়। সুতরাং তাহলে ডিটেক্টেড ফার্স্ট মানে কখন ফার্স্ট ডিটেক্টেড হয়েছে? যখন কোনো কিছু ফার্স্ট ডিটেক্টেড হয় তারপরেই তো আমরা সেটা নিয়ে স্টাডি করি, পড়াশোনা করি। তো এই যে সঠিক উত্তরটি হবে ডিকেডস অ্যাগো, অর্থাৎ করোনা ভাইরাস ওয়াজ ডিটেক্টেড ফার্স্ট ডিকেডস অ্যাগো, অর্থাৎ কয়েক দশক আগে করোনা ভাইরাস ফার্স্ট ডিটেক্টেড হয়েছিল। এটা হচ্ছে প্যাসেজটা ছিল, প্যাসেজটা আমাদের টাইপিস্ট মিস্টেক করছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, ওই যে প্যাসেজ থেকে কোশ্চেন, কোভিড-19 স্প্রেড অন আ লার্জ স্কেল। এটা তোমাদের জেনারেল নলেজ থেকে পারছো। কোভিড-19 কোন সালে লার্জ স্কেলে স্প্রেড হয়েছে? কোন সালে মহামারীতে রূপ নিয়েছে? decades ago before it became a pandemic in 2019-2020। সঠিক উত্তরটা হচ্ছে in 2020, কারণ আমরা জানি 2020-এই এটি প্যান্ডেমিক ধারণ করে এবং আকার ধারণ করে, এবং অনেকদিন আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ছুটি ছিল, এবং 2020 সালটাই মহামারী হিসেবে ধরা দেয় আমাদের করোনা ভাইরাস। তারপরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোইং ইজ কন্টাজিয়াস। এটা কোভিড-19 হবে উত্তর। তারপরেরটা চলে যাচ্ছে আমরা দ্রুত। এই যে দা ওয়ার্ড, এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম থেকে এসছে। দি ওয়ার্ড ইনফেক্ট ইজ সিমিলার ইন মিনিং টু। ইনফেক্টের সিমিলার মিনিং কোনটি সেটা আমাদেরকে বের করতে হবে। ডিসইনফেক্ট, ইনজেক্ট, ইফেক্ট, কন্টামিনেট। ইনফেক্ট মানে কি? কোনো কিছু সংক্রমণ করা, কোনো কিছু আমাদের শরীরে যখন প্রবেশ করে তারপরে সেটি সংক্রমণ করতে পারে। এখন আমরা অপশনস গুলোর অর্থ দেখব। ডিসইনফেক্ট অসংক্রমণ, ইনজেক্ট কোনো কিছু ইনজেকশন করা, ঢুকিয়ে দেওয়া বা শরীরের মধ্যে প্রবেশ করানো। তারপরে ইফেক্ট, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। আর ঘ নম্বরে আছে কন্টামিনেট মানে দূষণ করা বা দূষিত করা বা দূষণ। এখন ইনফেক্টের সিনোনিম কোনটি তোমরা দ্রুত জানাও। আমি সবগুলোর অর্থ বলে দিয়েছি, ইনফেক্টের অর্থটাও বলে দিয়েছি। 39 নম্বরের সঠিক উত্তরটা তোমরা জানাও। আচ্ছা, অনেক উত্তর দিয়েছো। আলামিন হোসেন 39 বি। আচ্ছা, অনেকে দিয়েছো, থ্যাংক ইউ, তোমাদের উত্তর সঠিক হয়েছে। ইনফেক্টের সিমিলার মিনিং হচ্ছে ইনজেক্ট। আচ্ছা, পরের প্রশ্ন ওই প্যাসেজ থেকে ছিল, এটা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ভাইরাস ক্যান, এটা সঠিক উত্তর হচ্ছে মাল্টিপ্লাই দেমসেলভস। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। এটি আসছে সেন্টেন্স থেকে। হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ শি ওয়াক্স টু স্কুল এভরি ডে বিকজ অফ হার অ্যাডিয়ারেন্স টু পাঞ্চুয়ালিটি। এটি কোন ধরনের সেন্টেন্স এটা আমাদের দেখতে হবে। তোমরা হয়তো বিশাল বড় সেন্টেন্স দেখে ভাবতে পারো এটা কম্পাউন্ড বা কমপ্লেক্স হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু না, আমাদেরকে দেখতে হবে প্রথমে ফাইনাইট ভার্ব কয়টা আছে। এইখানে যে ওয়াক্স, এটি হচ্ছে একমাত্র ফাইনাইট ভার্ব, সুতরাং এখানে কম্পাউন্ড বা কমপ্লেক্স হওয়ার কোনো পসিবিলিটি নেই, এবং এটি কাউকে কোনো কিছু করতেও বা অনুরোধ বা আদেশ দিচ্ছে না, সুতরাং ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ারও কোনো চান্সেস নেই। সুতরাং একটি অপশন সি বাকি, এবং এটি একটি বর্ণনাত্মক বাক্য, সুতরাং এটি হচ্ছে ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। পরের প্রশ্ন হচ্ছে, এটি একটি গ্যাপ ফিলিং আছে, এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম থেকে মেবি কোশ্চেনটা আমি আগে দেখি, পড়ে শোনাই তোমাদের। ড্যাশ ইউ হ্যাভ আ ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড আ ক্রেডিট কার্ড, the company will not accept your application। এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম থেকে এসছে কোশ্চেনটা। আমরা জানি ফার্স্ট কন্ডিশনালে ইফ থাকে এবং ইফ নট বা ইফ থাকে। এখানে যেহেতু অর্থ অনুসারে আমরা যদি দেখি তাহলে এখানে ইফ নট ব্যবহৃত হবে, কিন্তু অপশনসে আমাদের কোনো ইফ নট নেই। কিন্তু ইফ নট আর আনলেস এর অর্থ হচ্ছে সমার্থক।
দ্যাট মিনস এই কন্ডিশনাল সেন্টেন্সটিতে আমাদের গ্যাপ ফিলিং এ বসবে আনলেস you have a driving license and a credit card, the company will not accept your application. The correct answer is unless. Number 2. Next, 43 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইকো ট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড, অর্থাৎ ইকো ট্যুরিজম আর কোন বিষয়টির সাথে রিলেটেড, অর্থাৎ ভ্রমণ আর কোনটি মিলে ইকো ট্যুরিজম হয়। আমরা শব্দটি দেখে বুঝতে পারতেছি এখানে দুটি অংশ আছে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে ট্যুরিজম। এখন একটি অংশ তো ট্যুরিজম পেয়েছি, এখন এই ইকো দ্বারা কোনটি বোঝানো হয়েছে সেটা আমাদের বের করতে হবে। প্রথম অপশন হচ্ছে ইকোনমিক্স, যার অর্থ হচ্ছে অর্থনীতি। তারপরটা হচ্ছে অ্যাকোমোডেশন, যার অর্থ বাসস্থান। পরের অংশ হচ্ছে অপশনটি বিজনেস, যার অর্থ ব্যবসা বাণিজ্য। এবং পরেরটি হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ। আমরা খুব ভালো করে জানি ইকো ট্যুরিজম নিয়ে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে হচ্ছে একটা টেক্সট আছে, ওটা পড়লে আমরা আরো ক্লিয়ার হব। তো ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সটগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে, টেক্সটের ভেতর থেকে এভাবে কোশ্চেন দিয়ে দেয় অনেক সময়। তো ইকো ট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। দি কারেক্ট অ্যান্সার ইজ এনভায়রনমেন্ট। আমরা চলে যাচ্ছি 44 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি, অর্থাৎ সি এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি সেটি। অপশনগুলো আমি পড়ে দিচ্ছি, এটা উত্তর তোমরা কমেন্টে আগে দিবা। স্যালাইন, অপশন বি মেরিন, অপশন সি সিজনাল, অপশন ডি নেভাল। তোমরা 44 এর অ্যান্সারটা দিয়ে দাও দ্রুত। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছো, ঠিক আছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। এখানে সলভ করি। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড সি? সি এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মেরিন, অর্থাৎ কারেক্ট অ্যান্সার ইজ মেরিন। নম্বর 45, আই এম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন ড্যাশ নাও। আমরা খুব ভালোভাবে জানি এটা হচ্ছে ইউজ অফ প্রিপোজিশনের কোশ্চেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজ অফ প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্ব, টেন্স, ন্যারেশন সবগুলো তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে এবং নিয়মগুলো মাথায় নিয়ে পরীক্ষা হলে যাইতে হবে। ট্রিক্স যেগুলো আছে সেগুলো মাথায় নিয়ে যাইতে হবে। তো আমরা জানি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ যদি পৌঁছায় বা আসে, এই ক্ষেত্রে যে প্রিপোজিশনটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে বাই, অর্থাৎ এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে বাই। আই এম ওয়েটিং ফর শ্রেয়া হু শুড হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাই নাও, অর্থাৎ আমি শ্রেয়ার জন্য ওয়েট করতেছি যার স্টেশনে সঠিক সময়ের মধ্যে এসে যাওয়ার কথা। সঠিক উত্তর হচ্ছে বাই। পরবর্তী কোশ্চেন আবার এটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। শি স্লেপস ড্যাশ ইন দ্য কিচেন এভরিডে। আমরা জানি স্লেপস এর সাথে কোনটি বসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে সেটা আমাদের দেখতে হবে। প্রথম অপশন অফ, পরেরটি আউট, তারপরে ফ্রম, তারপরে অ্যাওয়ে। আমরা জানি স্লেপস অ্যাওয়ে মানে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে এবং স্লেপস অ্যাওয়ে মানে হচ্ছে অমানসিক বা কঠোর পরিশ্রম করা। শি স্লেপস অ্যাওয়ে ইন দ্য কিচেন এভরিডে, সে প্রত্যেক দিন রান্নাঘরে অমানসিক বা কঠোর পরিশ্রম করে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাওয়ে। শি স্লেপস অ্যাওয়ে ইন দ্য কিচেন এভরিডে। এইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো পড়ে গেলে একটা অংশ দেওয়া থাকে এবং প্রিপোজিশন গুলো অপশনে থাকে, তাহলে আমরা সহজে অপশন থেকে সঠিক উত্তরটি বের করে ফেলতে পারবো। 47 নম্বর কোশ্চেন হচ্ছে ওয়ার্ডস ডিফারেন্ট ইন স্পেলিং বাট সিমিলার ইন সাউন্ড আর কল্ড, অর্থাৎ যে ওয়ার্ড গুলো বানান ভিন্ন কিন্তু উচ্চারণ এক, সেগুলোকে ইংরেজিতে কি বলে? অপশনস হচ্ছে হোমোফোনস, অপশন বি অ্যাক্রোনিমস, অপশন সি সিনোনিমস, অপশন ডি প্যারোনিমস। যে ওয়ার্ডগুলো ইংরেজিতে স্পেলিং ডিফারেন্ট কিন্তু প্রোনাউন্সিয়েশন বা সাউন্ড সেম, দিজ আর কল্ড হোমোফোনস। আমরা যদি এর একটা উদাহরণ দেখি, আমি লিখতেছি, দেখো, নো আর নো, দুটোর স্পেলিং আলাদা কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশন এক। এই নো মানে হচ্ছে জানা আর এই নো মানে হচ্ছে না, কিন্তু এই দুটোর স্পেলিং আলাদা হলেও উচ্চারণ এক। দ্যাটস ওয়াই দিস আর কল্ড হোমোফোনস। 48 নম্বর কোশ্চেন, দি হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন, অর্থাৎ পরিবর্তন শুরু হয়েছে, এরকম কিছু একটা অর্থ বোঝাচ্ছে বাক্যটি দ্বারা। এখন আমাদেরকে দেখতে হবে হুইলের সাথে কোন শব্দটি আমাদের অধিক যুক্তিযুক্ত এবং সম্পৃক্ত। মোশন, অটাম, ইঞ্জিনস, কার্স। আমরা জানি হুইলের সাথে মোশন অর্থাৎ চাকা ঘুরলে সে একটা গতি নিয়ে সে ঘূর্ণনশীল হয়, সুতরাং হুইলের সাথে মোশন শব্দটি সবচেয়ে রেলিভেন্ট এবং দ্যাটস ওয়াই দি কারেক্ট অ্যান্সার ইজ মোশন। দি হুইলস অফ চেঞ্জ হ্যাভ বিন সেট ইন মোশন, অর্থাৎ পরিবর্তনের চাকা ঘুরতে শুরু করেছে।
আমাদের 49 নম্বর কোশ্চেন হচ্ছে দি গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স অন দি নিউ কারিকুলাম। এটি একটি ফ্রেজ থেকে কোশ্চেন, ফ্রেজাল কোশ্চেন। তোমাদেরকে ফ্রেজ তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি বারবার করে পড়তে বলছি, কারণ ফ্রেজ ক্লজ সেন্টেন্স থেকে বারবারই কোশ্চেন আসে যে কোনটি কোন ক্লজ, কোনটি কোন ফ্রেজ, কোনটি কোন পার্সন স্পিচ, এটা এই ধরনের কোশ্চেন আসবে মাস্ট। আচ্ছা, কোশ্চেনটি হচ্ছে দি গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন ক্লোজ ড্যাশ উইথ দ্য টিচার্স অন দি নিউ কারিকুলাম। অপশনগুলো আমি পড়ে দিচ্ছি, তোমরা কমেন্টে 49 নম্বর উত্তরটা দাও। ইনভলভমেন্ট, কোলাবোরেশন, ইলাবোরেশন, অ্যাটেনশন। ইনভলভমেন্ট, কোলাবোরেশন, ইলাবোরেশন, অ্যাটেনশন। তোমরা 49 নম্বরের উত্তরটি তাড়াতাড়ি দিয়ে দাও কমেন্টে। উম্মে ফাইজা লিখেছে 49 বি। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফ্রেজাল কোশ্চেন এবং ফ্রেজটা হচ্ছে ইন ক্লোজ কোলাবোরেশন উইথ। ইন ক্লোজ কোলাবোরেশন উইথ এটা একটা ফ্রেজ, অর্থাৎ গভীর বা নিবিড় সম্পর্কে, অর্থাৎ যারা যে দুটো বা তিনটে গ্রুপ একই উদ্দেশ্য সাধনের জন্য একই ধরনের কাজ করে তাদের ক্ষেত্রে এই ফ্রেজটি ব্যবহৃত হয়, ইন ক্লোজ কোলাবোরেশন উইথ। দ্যাটস ওয়াই দি গভর্নমেন্ট নিড টু ওয়ার্ক ইন কোলাবোরেশন উইথ দ্য টিচার্স অন দি নিউ কারিকুলাম। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে কোলাবোরেশন। আমাদের 50 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দি কারেক্ট স্পেলিং। সঠিক বানান থেকে এসেছে, ইংরেজিতে কারেক্ট স্পেলিং একটা থাকবে অ্যাটলিস্ট মাস্ট। আমরা বানানগুলো দেখব। সঠিক উচ্চারণ হচ্ছে সিজোফ্রেনিয়া, সিজোফ্রেনিয়া। আমরা এখন বানানগুলো যদি দেখি, এটা হচ্ছে বানানটা অনেক সময় লাকের উপর নির্ভর করে। তোমার যদি মেমোরিতে থাকে, তোমার যে জুরিসডিকশনের মধ্যে থাকে, তোমার এখতিয়ারের মধ্যে থাকে, তাহলে তুমি পারবা, অথবা তোমাকে কোন একটা ট্রিক্স করে ক্রাইটেরিয়া করে অন্যান্য অপশনস গুলো বাদ দিয়ে কারেক্ট অপশনটি বেছে নিতে হবে। ইন দিস কেস সিলেক্ট দি কারেক্ট স্পেলিং। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিজোফ্রেনিয়া। আমাদের 51 নম্বর কোশ্চেন হচ্ছে, এটাই আমাদের মোস্ট প্রবাবলি লাস্ট কোশ্চেন। হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স। হিয়ার নো ইম্পর্টেন্স ইজ অর অ্যান ড্যাশ ফ্রেজ। আবার বলছি, এটি ফ্রেজ থেকে কোশ্চেন। এটি নো ইম্পর্টেন্স কোন ধরনের ফ্রেজ, সেই কোশ্চেনটি জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো আমরা পড়তেছি। প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। আমি আবার অপশনগুলো পড়ে দিচ্ছি। প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। উত্তরটি তোমাদের থেকে আশা করছি কমেন্ট বক্সে। হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স। হিয়ার নো ইম্পর্টেন্স ইজ এ অর অ্যান ড্যাশ ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ এই নো ইম্পর্টেন্স, এটা কমেন্টে দ্রুত জানিয়ে দাও। নম্বর 51। আচ্ছা, অনেকে উত্তর দিয়েছো, ঠিক আছে, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। হি ইজ আ পারসন অফ নো ইম্পর্টেন্স। হিয়ার নো ইম্পর্টেন্স ইজ এ নাউন ফ্রেজ। কারণ আমরা জানি ডিএপি, একটা শর্টকাট দিয়ে দিচ্ছি তোমাদের। ডিতে হচ্ছে ডিটারমাইনার, এতে আর্টিকেল, আর পিতে প্রিপোজিশন। এই তিনটির পরে সবসময় নাউন বসে। সেটা ফ্রেজ যদি বসে সেটা নাউন ফ্রেজ হবে, যদি ওয়ার্ড বসে সেটা নাউন হিসেবে পার্সন স্পিচ হবে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর আমাদের নাউন ফ্রেজ। এবং এটি ছিল আমাদের সম্ভবত শেষ কোশ্চেন, এবং আজকের জন্য কোশ্চেন সলভিং এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর জয়নিং মাই ক্লাস। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সো তোমাদের কেমন লাগলো ক্লাসটা? আজকে যে বাংলা ইংলিশ ক্লাসটা হলো, সো ও কিন্তু অনেক ভালো ক্লাস নিছে। তো তোমাদের কেমন, তোমাদের মতামত শুনি, বলো কেমন লাগছে তোমাদের ক্লাস? আচ্ছা, সো বলি যে যারা বাংলা বা ইংলিশ দাগাবা, তোমরা আজকে ডিসিশন নিয়ে নিও যে বাংলা ইংলিশের মধ্যে কোনটা দাগাবা। একসাথে তো আসলে দুইটা দাগাতে পারবা না। সো বাংলা বা ইংলিশ কোনটা দাগাবা, এটা এখনই অলরেডি তোমাদের ডিসাইড হয়ে যাওয়া উচিত। আর আজকের ক্লাসটা থেকে ইনশাল্লাহ অনেক তোমার হচ্ছে ক্লাসটার জন্য অনেক প্রিপারেশন নিচ্ছে, অনেক তোমাদের জন্যই ট্রাই করছে আর কি। সো ইনশাল্লাহ এই ক্লাসটা ভালো মতো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করছো, আশা করি আর কি। অনেক এখান থেকে অনেক কিছুই কমন পাবা। এবং এই ক্লাসটা তোমরা যারা করছো এবং যারা লাইভটা শেয়ার করছো, তারা জাস্ট ক্লাসের পরে একটু যেই লেকচার শিটটা বা এই যে স্লাইডটা আছে, স্লাইডটা একটু দেখে যাবা, তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমার এটা মাথায় কিন্তু অনেক ভালো মতো গেঁথে গেছে আর কি। সো ভাইয়া কিন্তু তোমাদের সামনেও কিন্তু এরপরে নেক্সট বাংলা বা ইংলিশ ক্লাসও নিবে আর কি। ওকে, সো তোমরা যারা সেকেন্ড টাইম দিবা বা হচ্ছে তোমরা যারা সামনে আর কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিবা আর কি, এই অনেকে এইচএসসি 25ও আসছো আর কি। সো যারাই দিবা না কেন, তোমরা কিন্তু ভাইয়াকে পাবা বাংলা এবং ইংরেজি ইনস্ট্রাক্টর হিসেবে। সো অ্যাডমিশন ওয়ারিয়ার্সের সাথেই থাকো। এবং আজকে রাত 9:30টায় কিন্তু রসায়ন ক্লাস আছে। তো আশা করি তোমরা সেই ক্লাসে সবাই উপস্থিত থাকবা। তো সবার সাথে দেখা হচ্ছে রসায়ন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পরিচয়টা দিয়ে শেষ করছি। আমি এস এম তানভীর আহমেদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে। সবার সাথে শীঘ্রই আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই টাটা।